This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন সদনে গিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ভেতরে কি হচ্ছে সেগুলো আবারও আমরা আপনাদের শোনাবো। তবে ইতিমধ্যে একটা বড় খবর আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোনোর পরই তৃণমূলকে কড়া বার্তা কমিশনের। সি মুরুগানের উপর যে হামলার ঘটনা ঘটেছিল সেই মুরুগানের ঘটনার পর কমিশনের অফিসার কর্মীদের হুমকি দেওয়া নিয়ে তৃণমূলকে সতর্ক বার্তা কমিশনের। আর ঠিক কি বলা হয়েছে জানাবেন আমার সহকর্মী জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, তৃণমূলকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা গ্রাউন্ড লেভেলে পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন তাদেরকে কোনোভাবে যেন থ্রেট দেওয়া না হয় সেই বিষয়টি এনশিওর করতে হবে। যারা নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত রয়েছে অর্থাৎ বিএলও, ইআরও, এইআরও বা অবজারভার, তাদের কারোর ওপর যদি কোনো রকম হামলার ঘটনা ঘটে এবং কোনো রাজনৈতিক দল সেই হামলায় যদি যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আজকে এটা তৃণমূল কংগ্রেসকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং কেউ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে তাহলে কোনোভাবেই কিন্তু তা বরদাস্ত করা হবে না, সেই বার্তাও দিয়ে দেওয়া হয়েছে। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে তিনি কার্যত একটি রাজনৈতিক বার্তা দিচ্ছেন, যখন তিনি স্পষ্টভাবে কমিশনকে হুঁশিয়ারি শুধু দিচ্ছেন না, বলছেন যে সরকারের অঙ্গুলি হেলনে এবং সরাসরিভাবে অমিত শাহের নাম করে বলছেন যে তাদের অঙ্গুলি হেলনে কাজ করছে নির্বাচন কমিশন এবং একেবারে অ্যাটাক করা হচ্ছে জ্ঞানেশ কুমারকে, চিফ ইলেকশন কমিশনারকে। ঠিক সেই সময় পাল্টা এইভাবে আঘাত করা অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় কমিশনের তরফে দাঁড় করানো তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একটি খবরের আপডেট তোমার কাছে নিতে হবে। তবে দর্শকদের একবার জানিয়ে রাখি, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলেন, দিল্লিতে নির্বাচন সদনে গিয়েছিলেন। তারপর বেরিয়ে এসে বেশ কিছু কথা তিনি উল্লেখ করেন এবং বলেছেন দু তিনটে বিষয় ছাড়া বাকি বেশ কিছু ইস্যু যেগুলো তারা সামনে তুলে ধরেছিলেন সেগুলো সঠিক উত্তর তারা পাননি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোনোর পরই তৃণমূলকে সতর্ক বার্তা দিল কমিশন। কারণ কড়া বার্তা দেওয়া হয়েছে যে সি মুরুগানের উপর যে ঘটনা ঘটেছে, কমিশনের অফিসার কর্মীদের হুমকি দেওয়া নিয়ে তৃণমূলকে সতর্ক বার্তা দেওয়া হলো। এমন হুমকির ঘটনা ঘটলে নেওয়া হবে কড়া ব্যবস্থা, তৃণমূলের প্রতিনিধি দলকে সাফ জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বিএলও থেকে রোল অবজারভার, ভোট প্রক্রিয়ায় যুক্ত কোনো আধিকারিককে হুমকি দেওয়া, ভয় দেখানো বরদাস্ত করবে না কমিশন, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। আরো একটা খবরের দিকে নজর রাখতে হবে। বিএলওদের পারিশ্রমিকের জন্য রাজ্য সরকারকে দ্রুত টাকা ছাড়তে বলল নির্বাচন কমিশন। সেই আপডেটটাই আমাদের দেবেন আমার সহকর্মী জ্যোতির্ময় সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এই বিএলওদের পারিশ্রমিকের বিষয়টা নিয়ে অনেকদিন ধরে চাপানুতর চলছে। আজকে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে, কি বলা হয়েছে? দেখো, যে রাজ্য সরকারকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে যত দ্রুত সম্ভব তাদের যে সাম্মানিক রয়েছে অর্থাৎ বুথ লেভেল অফিসারদের যে সাম্মানিক রয়েছে সেই সাম্মানিকের টাকা ক্লিয়ার করতে হবে এবং রাজ্য সরকারের দায়িত্ব বর্তায় এই কাজটি দ্রুত সম্পন্ন করার। কারণ এর আগে সুপ্রিম কোর্টে যখন এই এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হচ্ছিল, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এসআইআর প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে পরিকাঠামোগত সমস্ত রকম পদক্ষেপ করার দায়িত্ব রাজ্য সরকারের এবং যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্ট এই বুথ লেভেল অফিসারদের সাম্মানিক অর্থ দেওয়া। এবং পশ্চিমবঙ্গে এই টাকা বকেয়া রয়েছে তা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে। আজ নির্বাচন কমিশন সরকারকে জানিয়ে দিল যত দ্রুত সম্ভব এই টাকা ক্লিয়ার করতে হবে। ধন্যবাদ জ্যোতির্ময়। আমাদের সহকর্মী জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলছিলেন এবং সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে বিএলওদের পারিশ্রমিকের জন্য রাজ্যকে এবার টাকা ছাড়তে হবে। ইতিমধ্যে আরো একটা আপডেট পাওয়া যাচ্ছে নদিয়ার করিমপুর থেকে। বিজেপির পক্ষ থেকে সহায়তা শিবির খোলা হয়েছিল, সেই সহায়তা শিবিরে ভাঙচুর করা হয়েছে এবং স্বাভাবিকভাবে সেই সমস্ত অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই উঠছে। এসআইআর সহায়তা ক্যাম্প করেছিল বিজেপি, সেখানে ভাঙচুর করা হয়েছে। করিমপুর 2 নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে বিজেপির ক্যাম্পে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে সেই অভিযোগ উঠছে। আরো একটা আপডেটের দিকে নজর রাখতে হবে। এসআইআর শুনানি চলছে, তার মধ্যে শান্তিপুরে একটা ঘটনা দেখা গেল। সেটা হচ্ছে এসআইআর শুনানির মধ্যে পোড়ানো হয়েছে গুচ্ছ গুচ্ছ আধার এবং প্যান কার্ড। শান্তিপুরে পোড়ানো হয়েছে গুচ্ছ গুচ্ছ আধার এবং প্যান কার্ড। ডাকঘরে সিল করা বস্তা থেকে বের করে পোড়ানো হচ্ছিল নথি। নথি পোড়ানোয় অভিযুক্ত এক ডাকঘর কর্মীর বাবা।
পোড়ানো হতে থাকে ব্যাংকের স্টেটমেন্ট। কেন পোড়ানো হচ্ছিল বস্তা ভর্তি নথি তা ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছেন এলাকার মানুষ। পুরাচ্ছি আমি দেখছি, এবার দেখতে দেখতে আমি ভাবছি জিনিসটা কি, কাজে গিয়ে দেখলাম যে বেশিরভাগটাই আধার কার্ড, সবই আমাদের 741434 পিনকোডের আপনার আধার কার্ড, এবং সেই আধার কার্ডগুলো উনি ওই ভদ্রলোক সম্পূর্ণ তথ্যগুলোকে পুরানো হচ্ছে, এবং যেটা আমি বাধা দিতে যাই এবং বাধা দিতে যাওয়ার সময় আরও আমাকে বলা হয়েছে যে এগুলো কোনো ব্যাপার না, এগুলো পুরালে কিছু যায় আসবে না, এগুলো পুরনো। কিন্তু এখন আপডেট দেখছি প্রায় 25/8, 25/9 এরকম সব ডেট ওয়াইজ সব আধার কার্ড। কোথা থেকে এই সমস্ত কাগজ সে পেল, কী উদ্দেশ্যে সেগুলো পোড়ানো হচ্ছিল, তদন্ত করবে এবং আমার ধারণা এটা তদন্ত উদ্ঘাটিত হবে, মানুষ জানতে পারবে। পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে। বাড়ি বীরভূম থেকে এখানে এসে আপনি আধার এখানে আমার ছেলে থাকতো, এখানে আচ্ছা এখানে ছেলে থাকতো, যে এখানে কাজ করতো, এবার পুরোনো এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। তা এই যে আপনি যে ডকুমেন্টগুলো পোড়ালেন সেগুলো কোথাকার ডকুমেন্ট, বীরভূমের না এখানকার? এখানকারই। আচ্ছা, আপনি অত আধার কার্ড কোথায় পেলেন? আধার কার্ড কেন হবে? তাহলে কি এমনি যে কাগজ, এই তো এরা তো বলছে আপনি এক বস্তা আধার কার্ড পুড়িয়েছেন, এগুলো এরা তো দেখেছে বলছে। ওদের বাড়িতে আমি কাজ করি, হ্যাঁ। মনীষের। হ্যাঁ। আমি লেখাপড়াও জানি না। হ্যাঁ। আমি বললে যে যাবো, আমি কাজে যাবো তা তুই আমার সাথে চো, ওই বলে কিন্তু আমি এসেছি। এবার আমি কাগজ পুরানো আমি জানি না, কিন্তু আচ্ছা, বাড়ি আমার বাড়ি মিলানপুর। হ্যাঁ, মিলনপুর মানে মিলানপুর বীরভূম। বীরভূম থেকে এসেছেন? হ্যাঁ। কবে এসেছেন? এই তো এই কিছুক্ষণ হলো। কেউ আছে আপনার? না, আমার কেউ নাই, আমি বলছি না। আপনাকে নিয়ে এসছে? হ্যাঁ, ওরা সাথে এলাম, বুঝছি কাল যাবো, তাহলে তুই চো। তাহলে যে আপনি চোখের সামনে দেখলেন এতগুলো আধার কার্ড পুরাচ্ছে, ওনাকে কিছু বললেন না আপনি? দাদা আমি ওইখানে ছিলাম দাঁড়িয়ে। হ্যাঁ। হ্যাঁ, পুরাচ্ছি। আমি আগেই বললাম যেগুলো কিছু পুরাচ্ছে, এগুলো কিছু। কোন বাড়িতে থাকতেন আপনারা এখানে? এই বাড়িতে নাকি থাকতে বলছে, আমি জানি না, কোনোদিন আসি নাই। দখল হওয়া সরকারি জমি উদ্ধার করতে হবে, যে কারণে বহরমপুরে বুলডোজার চলল। বাসস্ট্যান্ড লাগোয়া একটি পুকুর ভরাট করছিল, ভরাট করে নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছিল। আজ সেই বেআইনি নির্মাণ ভাঙল প্রশাসন। বহরমপুরের এসডিওর উপস্থিতিতে ভাঙা হয় এই বেআইনি নির্মাণ, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো সেই বেআইনি নির্মাণ। আমাদের কালেক্টর ল্যান্ড, সেখানে অবৈধভাবে এনক্রোচমেন্ট করে রেখেছে। আমরা নোটিশ দিয়েছিলাম এবং তারপরে ওনাদেরকে সুযোগও দেওয়া হয়েছিল কাগজপত্র দেখানোর। ওনারা জমি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাননি। তারপরেই ভাঙার ওনাদেরকে সুযোগ দিয়েছিলাম আমরা, যে ওনাদের যা জিনিসপত্র আছে সরিয়ে নিয়ে যেতে। সেটা প্রায় 6 মাস, তো তারপরেও হয়নি। তো আজকে আমরা দেখতেই পাচ্ছেন, আজকে আমরা সবাই এসে ভেঙে দিই। গভর্নমেন্ট ল্যান্ডকে নেওয়ার মানে সেটাকে ব্যবহার করার নির্দিষ্ট গাইডলাইন আছে, নির্দেশিকা আছে, সেগুলো মেনে যদি কেউ ব্যবহার করে কোনো আপত্তি নেই। কিন্তু এনক্রোচমেন্ট করে অবৈধভাবে এভাবে যদি থাকে, আমরা আমাদের যা আইনানুগ যা ব্যবস্থা আছে সেগুলো। বছরের শেষ দিন, খাস কলকাতায় ভাইয়ের হাতে খুন হলো দাদা, এবং সম্পত্তিগত বিবাদের জেরে ঘটনাটা পার্ক স্ট্রিটে ঘটেছে। সম্পত্তির বিবাদ থেকে বচসা থেকে মারধর, মাথায় ইটের আঘাত। এনআরএস হাসপাতালে নিয়ে গেলে নীরজ জয়সওয়ালকে মৃত বলে ঘোষণা করা হয়। দাদাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ভাই ধীরজ জয়সওয়াল। আমি দেখেছি ও এখানে এসেছে, ও বলছে যে আমি ভাইকে ইলাজ করাবো, ঠিক আছে। ও বলছে যে আমার ঘরে তোমাকে ঢুকতে হবে না, ঠিক আছে। ও ভিতরে গেল, ওর বউ বলছে উপরে গিয়েছে, উপরে গেল না, গলি দিকে বাইরে চলে আসলো। তারপরে ও আসলো, গালাগালি দিয়ে ওকে এক থাপ্পড় মারলো। এক থাপ্পড় মারলো। প্রথম গালাগাল দিল বা কে প্রথম পুরো ব্যাপারটা প্রভোগ করলো কে? ওর ভাই, যে অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, ও গালাই তুমি বাড়ির দিকে। লোক ছিল। হ্যাঁ হ্যাঁ, মদ খায় তো, একটু মদ খেয়েছিল। ভাই দাদা কেমন ছিল? দাদা ঠিক ছিল, কালকে মাল খেলো না। এক থপ্পড় মারলো আর এইরকম পকেটে হাত ও দিয়েছিল, ঠিক আছে। এইরকম ও পড়লো, হ্যাঁ, পড়লে মাথা দিকে লাগলো। মাথা দিকে লাগলো তো মুখ আঁখ সব এইরকম খোলা আছে, কিছু বলছে না। ওকে টেঙে এইখানে নিয়ে আসলো সব, হ্যাঁ।